আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্লসি এডব্লিউএস প্লেলিস্টের দ্বিতীয় ক্লাসে। দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় ক্লাস, পুরো সেটআপ আমার রেডি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা ফ্লসি দিয়ে এডব্লিউএস এর আইএএম সার্ভিসটাকে এক্সপ্লোর করব। কিভাবে ফ্রিতে কোনো ক্রেডিট কার্ড ছাড়া এডব্লিউএস এর আইএএম সার্ভিসটাকে আমরা ইউজ করতে পারি। তবে বন্ধুরা, আগে একটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়ে নিই, এবং সেটা হচ্ছে আমরা সাধারণত AWS কনসোলে গিয়ে ভিজুয়ালি বা গ্রাফিক্যালি আমরা IAM বা অন্যান্য সার্ভিসগুলো ক্রিয়েট করি। সেখানে আমরা একটা ট্যাবের থেকে আরেকটা ট্যাবে যাই, ক্লিক করি, টাইপ করি, এভাবে কাজ করি। কিন্তু ফ্লসি দিয়ে যেহেতু আমাদের AWS টা টার্মিনালের মাধ্যমে চালাতে হয়, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে ভিজুয়াল জিনিসটা কম থাকবে। তো যারা বিগিনার আছেন এবং জীবনে কখনো AWS টা ইউজ করেন নাই, তারা টার্মিনালের সাথে হয়তোবা AWS কনসোলের একটা কম্পারিজন করতে পারবেন না। কিন্তু যারা অলরেডি কনসোল ইউজ করেছেন, তারা হয়তোবা কিছুটা কম্পারিজন করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে শুধুমাত্র টার্মিনালই ইউজ করতে পারবো। তো ১ম এ আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে গতকালকে যে সেটআপটা ছিল, সেটা আমি আজকে রিসেট করব এবং পুনরায় আমি আবার শুরু করব। যাতে আমাদের যারা ভিউয়ার্স আছে এবং আজকে থেকে শুরু করতেছে, তাদের জন্য বুঝতে একটু সহজ হয়। তবে এটা শুধু আজকের জন্যই। নেক্সট ভিডিওতে আমি এর পরের থেকে শুরু করব। পুনরায় রিস্টার্ট দিব না। তো এর জন্য আমি ১ম এ আমার ডে 1 এর যে ডকুমেন্টেশন ছিল সেখানে যাই, এবং এটা শেষের দিকে কিভাবে আমার ফ্লসিকে আমি রিসেট দিব সেটা আমি লিখে দিয়েছি। এর জন্য ১ম এ ফ্লসি স্টপ এই কমান্ডটা রান করব। ফ্লসি বর্তমানে আমার ফ্লসি রান আছে, যেটা আমি যদি একটু দেখাতে চাই, যে ফ্লসির এই URL টাতে যদি ঢুকি 4566 দেখতে পারবো যে এইখানে একটা সার্ভিস রান আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ৬৭ টা যে সার্ভিস আছে যেগুলো কিনা ফ্লসি আমাদেরকে অ্যালাউ করে প্র্যাকটিস করার জন্য, সেগুলো লিস্ট আছে। এখন যখন আমি এই কমান্ডটা এখানে রান করে দিব, তখন আমাদের এই কোডটা বন্ধ হয়ে যাবে। যার ফলে আমরা এখানে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা আর এই ওয়েব পেজটাকে দেখতে পারবো না। এরপর হচ্ছে আমরা আমাদের এই রুট ফোল্ডারে ফ্লসির হিস্ট্রিকে পারসিস্ট করার জন্য বা ভলিউম পারসিস্ট করার জন্য একটা ফোল্ডার রেখেছিলাম। সেই ফোল্ডারটাকে রিমুভ করে দিব। এটা রিমুভ করে দিলে আমাদের অলরেডি ক্রিয়েটেড যে গ্রুপস বা ইউজার্স বা বাকেটস যা আছে সব রিমুভ হয়ে যাবে। হয়ে গেছে। এখন হচ্ছে আমি পুনরায় আমার ফসিটাকে রিস্টার্ট দিব। এর জন্য হচ্ছে এই কমান্ডটা দিব। ফসিটাকে রিস্টার্ট দিয়ে দিলাম। এখন যদি আমি পুনরায় ব্রাউজারে গিয়ে ওই পেজটা রিলোড করি, দেখতে পারবো যে ফ্লসির ওয়েব পেজটা আবার চলে এসেছে। তার মানে আমাদের রিস্টার্ট হয়েছে। কিন্তু ক্লিন আপ হয়েছে কিনা এটার জন্য আমি এই ৩ টা কমান্ড, ফ্লসির স্ট্যাটাস, ইউজারের লিস্ট এবং কোনো বাকেট আছে কিনা সেটার লিস্ট দেখার চেষ্টা করব। আশা করি সবগুলো এমপ্টি থাকবে। তার মানে আমাদের ক্লিয়ারটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র IAM পলিসিসটা আছে। কারণ আমরা যখন কোনো S3 তৈরি করি, তখন সেখানে আমাদের একটা পলিসি এড হয়ে যায়। হোয়াটএভার, এখন আমরা রেডি ফর আ সেটিং এনভায়রনমেন্ট ভেরিয়েবল এবং আ ডে 2 টা শুরু করার জন্য। এবার আমি ডে 1 এর এমডি ফাইলের উপরের দিকে যাব, এবং সেখানে আমাদের যে স্টেজটা আছে, যে আমরা কেবল স্ট্যাটাসটা চেক করলাম, তার নিচে ধাপ 4, স্টেপ 4 থেকে আমরা শুরু করব। এখানে আমরা আমাদের ৪ টা ভেরিয়েবল কে সেভ করব, যেটা গতকালকেও করেছিলাম। এরপর আমি চেক করব যে ভেরিয়েবল গুলো ঠিকমতো হয়েছে কিনা। স্টেপ 5, এটা আউটপুটটা আমাদেরকে দেখাবে ঠিক এরকম। আমি এখানে আউটপুটও লিখে দিয়েছি যাতে আমরা বুঝতে পারি। এরপর হচ্ছে আমি একটি বাকেট ক্রিয়েট করব। এখানে এই কমান্ডটা দিলে একটা বাকেট ক্রিয়েট হবে। বাকেট ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে একটা ফাইল এড হয়েছে। এখন আমি একটি নতুন ফাইল তৈরি করব, যে ফাইলটাকে আমি পরবর্তীতে বাকেটের ভিতরে এড করব। আচ্ছা, আগে ২ টা যে টেক্সট ফাইল আছে ২ টা রিমুভ করে দিয়ে নিই। এখন এই ডে 1 এর ফোল্ডারে শুধুমাত্র একটা ফাইল আছে।
এখন আমি একটা নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করতেছি, সেটা এখানে পাওয়া গেছে। এখন আমি এই ফাইলটাকে আমার বাকেটে আপলোড করে দেব। ফাইলটা বাকেটে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের S3 তে এটা আপলোড হয়ে গেছে। এখন S3 থেকে এটাকে আমি ডাউনলোড করে আমার day 1 setup flossy এই ফোল্ডারে সেভ করব। এবং নামটা চেঞ্জ করে রাখবো হচ্ছে ব্যাক, hello back। দেখতে পাচ্ছেন যে আমাদের hello back ফাইলটাও এসে গেছে। তার মানে আমরা S3 যে ফাইলটা সেটাকে ব্যাক করে আনতে পারছি। তো এখন আমাদের সেটআপ রেডি। এখন আমরা day 2 শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যে day 2 র জন্য আমি একটি বাংলা এমডি ফাইল বানিয়েছি এবং এখানে আমি আমার যে কমান্ডস গুলো এবং কেন দিচ্ছি ছোটখাটো এক্সপ্লেনেশন সবগুলো লিখে দিয়েছি একটা নোটের মতো করে। যে কেউ চাইলে এই নোটটা পড়ে ব্লাইন্ডলি ফলো করে AWS এর IAM পলিসিস নিয়ে শিখতে পারবে এবং এই নোটটা আমি আমার GitHub এর মধ্যে আপলোড করে দিব এবং GitHubটা এই এই নোটটা আমার LinkedIn এর মধ্যে আমি আপলোড করে দিব একটা আর্টিকেল হিসাবে। সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো ১ম এ আমি বোঝার চেষ্টা করব আসলে AWS এর IAM এর ফুল মিনিংটা কি? এটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টে আছি, অনেক সময় আমরা RBAC নিয়ে কাজ করি। মানে আমাদের অথেন্টিকেশন অথরাইজেশন নিয়ে আমাদের কাজ করতে হয়। AWS এর ক্ষেত্রেও জিনিসটা আছে। AWS এর ক্ষেত্রেও আমরা যারা নরমালি AWS কনসোল অ্যাকাউন্ট তৈরি করি, এটা হচ্ছে একটা রুট অ্যাকাউন্ট। ঠিক আছে? যেমনটা যদি আমরা একটা Facebook গ্রুপের সাথে যদি তৈরি করি যে তুলনা করি যে একটা যখন কেউ গ্রুপ খুলে তখন সে থাকে ওই গ্রুপের অ্যাডমিন। কিন্তু তার কিন্তু মডারেটর দরকার পড়ে। তখন সে কি করে? অন্যান্য ইউজারকে মডারেটর হিসেবে অ্যাক্সেস দেয়। ওই গ্রুপে কিন্তু মেম্বারও থাকে। কিন্তু মডারেটর, মেম্বার এবং অ্যাডমিনের ৩ জনের ৩ ধরনের রোল থাকে। সবাই সব কাজ করতে পারে না। একইভাবে AWS এর ইউজারের উপরও কিছু অথেন্টিকেশন অথরাইজেশন এর পলিসি ইমপ্লিমেন্ট হয়। এগুলোকেই IAM বা আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট বলা হয়। এটা থেকে বোঝা যায় যে একজন ইউজার আসলে এই AWS এর ভিতরে কি কাজ করতে পারবে? কি ধরনের অথরাইজেশন তার কাছে আছে? এবং সে কি আদতেও এই পলিসিগুলোর আওতাভুক্ত কিনা সেটার জন্য আমাদেরকে অথেন্টিকেটও করতে হবে। তো এটা শুরু করার জন্য ১ম এ আমাদেরকে ফসিটাকে রান রাখতে হবে। আমরা এনশিওর করতেছি যে ফসি রান আছে। এরপর হচ্ছে আমরা চিন্তা করি যে আমাদের আ একটা কোম্পানির কথা, যে কোম্পানিতে ইউজার থাকে, অ্যাডমিন থাকে এবং অনেক সময় গেস্টও আসে, তাই না? যারা কিনা শুধুমাত্র দেখে চলে যায়। তো এখানে আমি ৩ টা ইউজার কল্পনা করেছি। ডেভ ইউজার যারা কিনা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ করে, অ্যাডমিন ইউজার যারা কিনা ধরেন একটু বস টাইপের, আর রিড অনলি ইউজার মানে যারা ইন্টার্ন হইতে পারে। ঠিক আছে? তো এখানে আমি ওই একইভাবে IAM কি সেটা তুলে ধরার চেষ্টা করেছি এবং IAM টা কেন দরকার সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। এটা একটু আগে তো আমি বললামই। ঠিক আছে? তো এখানে IAM ইউজার্স এটার কে কোন ধরনের আমরা দেখলাম যে একটা কোম্পানিতে কয়েক ধরনের ইউজার হইতে পারে। তারপর হচ্ছে একটা গ্রুপ। আমরা যদি একটা কোম্পানির সাথে তুলনা করি যে একটা কোম্পানিতে কি থাকে? এমপ্লয়ি থাকে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি থাকে। আবার কিছু পজিশন থাকে। দেখা গেছে যে একজন সাধারণ যে ওয়ার্কার তাদের জন্য যে ফ্যাসিলিটিস গুলো সেটা ম্যানেজার লেভেলের লোকেদের চাইতে আলাদা থাকে। ধরি একটা কোম্পানিতে নতুন একটা রুলস আসলো যে যারা ম্যানেজার তারা এখন থেকে আইডি কার্ড গলায় না দিলেও হবে। এইখানে যে রুলটা ইমপ্লিমেন্ট হইছে এটা কিন্তু ওই পজিশনের উপর ইমপ্লিমেন্ট হইছে। তার মানে ওই কোম্পানিতে যতগুলো ম্যানেজার থাকবে তাদের কাউকেই ওই আইডি কার্ড গলায় দিতে হবে না। আবার ধরি বলা হইলো যে ওয়ার্কারদের অবশ্যই আইডি কার্ড পড়তে হবে। তার মানে কি ওই কোম্পানিতে যত ওয়ার্কার আছে সবাইকে আইডি কার্ড পড়তে হবে। আবার স্পেসিফিক্যালি আমরা বলতে পারি যে আসিফ আব্দুল ওয়াদুদ উনাকে আগামীকাল শোকজ লেটার দিতে হবে কোম্পানিকে। তো এখানে কিন্তু ওই ইন্ডিভিজুয়াল একটা লোকের উপর আমরা একটা রুলস ইমপ্লিমেন্ট করতেছি। তো IAM বা এই
অথেন্টিকেশন বা অথরাইজেশনের যে প্রসেসটা, এটা একটা গ্রুপের উপর হইতে পারে, যেরকম আমরা ম্যানেজার অথবা ওয়ার্কার লেভেল যদি চিন্তা করি। আবার একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপরও হইতে পারে। যেমন আমরা চিন্তা করতে পারি আসিফ আব্দুল ওয়াদুদ। ঠিক আছে? আবার আমরা যদি চিন্তা করি আইএমএ পলিসির এই জিনিসটা, এটা আমি যদি সহজেই বলি যে একটা কোম্পানিতে কিছু ডিফাইন্ড রুলস থাকে। আবার কিছু রুলস থাকে যেগুলো মানে ইনডিফিনিট। যেমন আমাদের কোম্পানিতে ইন্টার্ন ইন্টার্ন যারা করবে তাদের জন্য এক ধরনের সুবিধা আছে। কিন্তু কারা ইন্টার্ন করবে, কোন কোম্পানি থেকে ইন্টার্ন করবে, এগুলো কিন্তু আমরা জানি না। বা এগুলো কিন্তু সবসময় ডিফাইন করা থাকে না। তো আমরা অনেক সময় কি করতে পারি যে একটা পলিসি সেটআপ করতে পারি যে ড্যাফোডিল থেকে যদি আমাদের এই কোম্পানিতে কোনো ইন্টার্ন আসে, তারা আমাদের এমডি স্যারের সাথে মিটিং করবে। তারা সিনিয়র লেভেলের লোকদের সাথে মিটিং করবে। ঠিক আছে? আবার অন্য একটা ভার্সিটি যেটা অতটা নাম-দাম নাই, তারা যদি আমাদের ভার্সিটিতে আসে তাদের জন্য একটা পলিসি এরকম থাকতে পারে যে তারা এমডির সাথে না, কিন্তু দেখা গেছে যে অ্যাডমিনের যে হেড আছে, প্রোডাকশনের যে হেড আছে তাদের সাথে মিট করতে পারবে। তাদের জন্য আ খাবার-দাবারের সুন্দর ব্যবস্থা থাকবে। তাদের জন্য আমাদের এখানে একটা বেতনও দেওয়া থাকবে। বেতনের একটা রিমুনারেশন এর সিস্টেম থাকবে। তো এগুলো আমরা কি করতেছি? ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক কোন একটা কারণে, কোন একটা গ্রুপের উপর বা কোন একটা জিনিসের উপর এই পলিসি গুলো ইমপ্লিমেন্ট করতেছি। তো আইএম এর ক্ষেত্রেও এরকম পলিসি ইমপ্লিমেন্ট করা যায়। যেমনটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে সংক্ষেপে আইএম এর একটা ব্যাখ্যা। এবার আমি বলার বুঝার আ এবার আমি আ কিছু আ কিছু পয়েন্টস বলব যেগুলো হচ্ছে আমাদের সবারই মাথায় রাখা উচিত। যে AWS এ আমাদের সবসময়ই ইগনোর করা উচিত রুট অ্যাকাউন্টকে ইউজ করা। কারণ রুট অ্যাকাউন্টের কাছে সব ধরনের পারমিশন থাকে। তো এটা অনেক সময় সবার কাছে চলে গেলে আমাদের অ্যাকাউন্টের জন্য বা কোম্পানির জন্য অনেক সময় একটা রিস্কি কাজ হইতে পারে। এবং প্রত্যেকটা ইউজারের জন্য অথবা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোলের জন্য আমাদের আলাদা আইএম ইউজার তৈরি করা এবং তাদেরকে তাদের ক্রেডেনশিয়ালস সহ দিয়ে দেওয়া। এবং আমাদের AWS অ্যাকাউন্টে ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল রাখা উচিত। যাতে আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আজকে আমাদের এইখানে মানে আমরা কেন আ কি শিখবো? এখন আমরা বললাম যে ফসি দিয়ে আমরা AWS শিখবো। এখানে আমরা আসলে শিখবোটা কি? তার আগে একটা মজার জিনিস শেয়ার করি। অনেক সময় আছে যে আমরা যারা YouTube এ টিউটোরিয়াল বানাই, তো টার্মিনালের কোড অনেক বড় হয়ে গেলে তখন সে কোডগুলো আসলে কি ছিল সেটা বোঝা যায় না। তো এর জন্য আমি একটা স্ক্রিপ্ট লিখেছি এবং এই স্ক্রিপ্টের উপর একটা টিউটোরিয়াল খুব দ্রুত আমার LinkedIn এ পাবলিশ করে দিব। তোমার LinkedIn URL টা হচ্ছে এইটা যদি দেখাই যে শেষে আসিফ এ ওয়াদুদ। এই প্রোফাইলটাকে আপনারা ফলো দিবেন এবং আমার যদি কনটেন্ট থেকে উপকৃত হন তাহলে অবশ্যই রিপোস্ট করবেন। তো এখন যেটা করব হচ্ছে আমি আমার টার্মিনালে যে কমান্ড গুলো দিব সেগুলো যাতে ট্র্যাক থাকে এর জন্য আমি একটা কমান্ড দিব স্টার্ট লগ। তাহলে কি হবে? এখানে একটা আমাকে পারমিশন চাবে যে কোন ফোল্ডারে আমি লগ গুলো সেভ করতে চাই। আমি তখন বলে দিব যে ফ্লসি টার্মিনাল ডট লগ। তো দেখা যাবে যে এখানে ২ টা ফাইল ক্রিয়েট হবে। তো এখন আমি যা এই টার্মিনালে লিখবো সবগুলোই এই লগের মধ্যে এসে জমা হতে থাকবে। যার ফলে কি হবে? যদি কখনো আমার পিসি বন্ধ হয়ে যায় বা টার্মিনাল অনেক সময় অনেক বেশি কোড আইসা পড়ে তখন আর স্ক্রল করে উপরে কি আছে সেটা দেখা যায় না। তো এখানে সেই লগগুলো থাকবে এবং এটাই আমি এক্সপ্লেইন করব আমার ভিডিওতে। তো ১ম এ আমি শুরু করি স্টেপ 0.1 যেটা যেমন আ আ ফ্লসি স্টার্ট করা, ভেরিয়েবল সেট করা এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। তো এগুলো আমাদের দরকার নেই। আর ফ্লসি অ্যাকাউন্ট আইডি হচ্ছে ১২ টা শূন্য। এটা আমরা যদি আমাদের UI তে যাই সেখানে দেখতে পারবো যে অ্যাকাউন্টের আইডি হচ্ছে ১২ টা শূন্য। তো এখন আমরা এখান থেকে শুরু করব ধাপ 1 থেকে। ঠিক আছে? তো বন্ধুরা আমি এইমাত্র ভিডিওতে একটু পজ নিয়েছিলাম এবং এই আমাদের যে এমডি ফাইল আছে, এমডি ফাইলের প্রত্যেকটা কোডকে আমি একে ধরে এক্সিকিউট করেছি। এক্সিকিউট করে এখন আমি সেগুলোকে আমাদের যে লগ ফাইল আছে সেখানে সেভ করেছি
এখন আমি এই ফাইল থেকেই মূলত বুঝাবো, কারণ এখান থেকে বোঝাতে সহজ হবে। এখানে যদি একটু দেখি তাহলে এই যে এগুলো হচ্ছে কমান্ড এবং এগুলো হচ্ছে আমাদের আউটপুট ছিল টার্মিনালের। একদম হুবহু যদি এখানে যদি দেখাই, দেখতে পারবেন। যেমনটা এখানে যদি দেখাই যে আমি ১ম এ একটা ইউজার ক্রিয়েট করেছিলাম এবং ইউজার আউটপুটটা এখানে এরকম ছিল। এবং সবার লাস্টের যে কমান্ড সেটা যদি দেখাই স্টপ লগ এবং এর আগে STS get caller, এটাও যদি দেখাই যে আসলে STS get caller, মানে আমার বোঝানোর, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এই কোডগুলো এক্সিকিউট করেছি এবং এটার যে কমান্ড এবং আউটপুট সেটা আমি এই লগ ফাইলে সেভ করেছি, যাতে আমাকে আপনাকে ভিজুয়ালি দেখিয়ে বোঝাতে সহজ হয়। ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের টার্মিনালের স্ক্রিনটা একটু কম থাকে। আমি সাইড বার অফ করে দিই। টার্মিনালটা অফ করে দেই। এখন হচ্ছে এই লগ ফাইলটাকে আমি পাশে নিয়ে আসি এবং এখানে রেখে দেই হচ্ছে আমাদের এই নোটটা, যাতে বোঝাতে পারি যে কেন এই জিনিসটা করা হলো। তো আমরা তো আমাদের এর একটু আগে যতটুকু দেখেছিলাম সেখান পর্যন্ত থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে এখান থেকে আমাদের শুরু করতে হবে। তো ১ম এ হচ্ছে আমরা আ আমরা আমরা তো AWS এ যখন কোনো ইউজার ক্রিয়েট করি, সেটা আমি যদি একটু ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি, তাহলে হবে হচ্ছে, একটু সময় দিন। মানে ভিজুয়ালি হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হলে এই যে IAM এ যাইতে হবে। তারপর হচ্ছে IAM ইউজারে যাইতে হবে, তারপরে ক্রিয়েট ইউজারে যাইতে হবে, তারপরে ইউজার একটা নাম দিতে হবে, তারপরে আমাদের এখানে অটো জেনারেট সিলেক্ট করতে হবে, নেক্সট দিতে হবে, আবার নেক্সট দিতে হবে। এখান থেকে আমরা মানে এভাবে করে আমাদের ইউজারটা ক্রিয়েট করতে হয়। কিন্তু ফ্লসিতে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা কমান্ডের মাধ্যমে আমাদের ইউজার ক্রিয়েট করতেছি। তো ১ম এ যখন আমরা এই কমান্ডটা দিব তখন dev user নামে একটা ইউজার ক্রিয়েট হবে। তো এটার আউটপুটটা এরকম আসবে। এখানে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরো ২ টা ইউজার ক্রিয়েট করতেছি হচ্ছে অ্যাডমিন ইউজার এবং রিড অনলি ইউজার। অ্যাডমিন ইউজার, অ্যাডমিন ইউজার এবং রিড অনলি ইউজার। আমি আরেকটু বড় করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা বড় করা যাচ্ছে না, কিন্তু এটা বড় করতেছি, সমস্যা নেই। এটা থেকে বুঝতে পারবেন। এরপর আমি ইউজারদের একটা লিস্ট দেখতেছি যে আসলে কোন ইউজার ক্রিয়েট হইছে। আমরা জানি ৩ টা ইউজার ক্রিয়েট হইলো। ৩ টা ইউজারের লিস্ট দেখতে পাচ্ছি। এরপর আমরা গ্রুপ ক্রিয়েট করতেছি। আমরা আগেই বলছি যে গ্রুপটা আমরা কল্পনা করতে পারি কোম্পানির কোনো একটা ডেজিগনেশন এর কথা। তো এখানে ডেভেলপার্স একটা গ্রুপ তৈরি করতেছি, যে এখানে এই কমান্ডটা দিয়ে আমরা ডেভেলপার্স একটা গ্রুপ তৈরি করলাম। আউটপুটটা এরকমই আসার কথা। একদম সেম এসেছে। এরপর আরো ২ টা আমরা গ্রুপ তৈরি করতেছি অ্যাডমিনদের জন্য, অ্যাডমিন গ্রুপ, এবং রিড অনলি ইউজার্সদের জন্য রিড অনলি ইউজার্স গ্রুপ। এবং আমরা যদি গ্রুপের লিস্টটা দেখার চেষ্টা করি যে IAM লিস্ট গ্রুপ, তাহলে আমরা ৩ টা গ্রুপ এখানে দেখতে পারবো। ৩ টা গ্রুপই আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমরা এখানে কাস্টম পলিসি এড করব। তো এই ধাপে হচ্ছে আমরা আমাদের একটা কাস্টম পলিসি তৈরি করব। এই পারমিশনটা হচ্ছে আমাদের, মানে এই পারমিশনটা যাকে আমি দিব সে শুধুমাত্র আমাদের যে S3 টা আছে সেটা সে শুধু রিড করতে পারবে। দেখতে পাচ্ছেন যে এখানে S3 রিড অনলি অ্যাক্সেস দিচ্ছি তাকে। সে এটা মানে যে বাকেটের জিনিসগুলো আছে, সেই অবজেক্ট গুলো, সে লিস্ট গুলো, ঠিক আছে? বাকেটের লোকেশনটা সে রিড করতে পারবে। কিন্তু সে কোনো কিছু এডিট বা মডিফাই বা ডিলিট করতে পারবে না। তার আগে এখন আমি আপনাকে একটা জিনিস দেখাবো। যে জিনিসটা আসলে প্রত্যেকটা মুসলমানেরই দেখা উচিত। সেটা হচ্ছে আমাদের ইকরা ওয়েব থেকে বানানো কুরআন ওয়েব অ্যাপ। আমরা তো আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত করি এবং বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপ ইউজ করে থাকি। তবে আমাদের এই কোরআন ওয়েব অ্যাপটা হচ্ছে অন্যান্য কোরআন থেকে আলাদা। কারণ এখানে আমাদের আছে কিছু বিশেষ ফিচার। যেমন আমাদের অন্যান্য কোরআনে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড গুলোকে আমরা স্পেসের ভিত্তিতে দেখতে পাই। যেমন quran.com এ রয়েছে একটা সেন্টেন্সে যতগুলো স্পেস আছে ততগুলো ওয়ার্ড। বাট আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে কয়টা প্রনাউন্সিয়েশন আছে, পার্টস অফ স্পিচ আছে, সেগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল কালারের মাধ্যমে দেখিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফিচার। তারপরে হচ্ছে এই ওয়ার্ডটার সাথে যে সার্ফ এবং এই আরবের যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আমরা এড করেছি। এবং আরো একটা মজার জিনিস যেটা অন্যান্য কোরআন অ্যাপে নেই, সেটা হচ্ছে আমাদের এখানে সিনট্যাক্স ট্রি, যেটা হচ্ছে আরবিতে বলা হয় তারকিব। একটা আয়াতের কোন অক্ষরটা কি রোল প্লে করতেছে সেটা আমরা এখানে ড্র করে দেখিয়ে দিয়েছি। তো এই
পুরান অ্যাপটা আমি আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন। এটা হচ্ছে app.puranweb.com, অথবা আপনি আমাকে কমেন্ট করলে আমি আপনাকে বলে দিব। তো পুনরায় যদি আমি আমার আ ভিডিওতে ফিরে আসি, তো এখন আমরা কি করতেছি, একটা S3 তে রিড অনলি পারমিশন দেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওটা একটু বড় হবে। আমি ভাবছিলাম ২০ মিনিটের ভিতরে শেষ করতে পারবো, কিন্তু অলরেডি ২০ মিনিট হয়ে গেছে। কিন্তু কিছু করার নাই। আইএম পলিসি পুরোটা আমি একটা ভিডিওতে শেষ করতে যাই। তো ১ম এ যেটা হচ্ছে যে আমরা কি করব? ১ম এ আমি একটা JSON ফাইল তৈরি করব। যদি দেখে JSON ফাইলটা হচ্ছে S3 JSON read only ফাইল। তো JSON ফাইলের ভিতরে আমি পারমিশনটা ডিফাইন করে দিয়েছি। এরপরে হচ্ছে আমি আচ্ছা, আবার চলে গেছে। JSON ফাইলটা ক্রিয়েট করার পরে দেখেন এখানে JSON ফাইলটা আমি ক্রিয়েট করেছি। ক্রিয়েট করার পরে আমি JSON ফাইলটা রিড করতেছি যে আসলে ঠিকমতো লেখা হয়েছে কিনা, সেটা আমি এখানে রিড করলাম। রিড করার পরে আমার আউটপুটটা প্রত্যাশিত আউটপুট এসেছে। এরপর আমি কি করব? এটা হচ্ছে একটা JSON তৈরি করেছি। আমি কিন্তু এটা পলিসির মধ্যে এখনো এড করি নাই। এর জন্য আমাকে এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা। ঠিক আছে? যে AWS IAM create policy, এটা পলিসি ক্রিয়েট করতেছি। পলিসি একটা নাম দিতেছি S3 read only policy, যেটা এখানে আমি ইউজ করেছি, এবং পলিসি ডকুমেন্ট ফাইলের একটা পাথ দিয়ে দিতেছি, যেটা হচ্ছে আমার এই ফাইলের পাথটা। এই ফোল্ডারের ভিতরে সরি, মানে S3 যে পাথটা, সেই পাথটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন যেটা হচ্ছে তো এটা দেওয়ার পরে আমার একটা আউটপুট আসবে, এরকম প্রত্যাশিত একটা আউটপুট, যেটা এনশিওর করবে যে পলিসিটা ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে যে ARN নাম্বার আছে, সেই নাম্বারটা আমাকে নোট করে রাখতে হবে। তো আমি সেটা নোট করে রেখেছি। এবং এরপরে হচ্ছে আমি কি করতেছি, যে আমি আসলে এই পলিসিটা দেখার চেষ্টা করতেছি যে পলিসিটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি এই IAM লিস্ট পলিসিস স্কোপ লোকাল এই কমান্ডটা দেওয়ার ফলে যতগুলো পলিসি আছে সবগুলো আমি দেখতে পারবো। আমার আপাতত একটা পলিসি আছে, তাই আমি একটা পলিসি দেখতে পারতেছি। এরপরে হচ্ছে এই পলিসিটা আমি তৈরি করছি। কিন্তু এই পলিসিটা কিন্তু কোনো গ্রুপ বা কোনো ইউজারের উপর আমি এপ্লাই করি নাই। আমি এই পলিসিটা যার উপর এপ্লাই করব, সে সে পাওয়ারটা পাবে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু রিড অনলি ইউজার্স গ্রুপ তৈরি করেছিলাম। সেই গ্রুপের উপর আমি এই পারমিশনটা দিব। এর জন্য হচ্ছে আমাকে এই কমান্ডটা চালাতে হবে। এখানে মাল্টি লাইনে লেখা আছে, এখানে সিঙ্গেল লাইনে লেখা আছে। তো আমরা সেই কমান্ডটা দেওয়ার পরে আমরা দেখতে পারবো কোনো ধরনের আউটপুট আসবে না, কিন্তু পলিসি এপ্লাই হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা আমাদের যে ডেভেলপারস থাকবে তাদেরকে আমরা EC2 এর ফুল অ্যাক্সেস পলিসি দিব। মানে একজন ডেভেলপার EC2 তে সব ধরনের কাজ করতে পারবে, সেই কমান্ডটা এখানে দেওয়া হইছে, এবং এটাতে কোনো আউটপুট আসবে না। একইভাবে আমরা হচ্ছে অ্যাডমিনকে আমরা কি করব, AWS এর বিল্ট ইন সবকিছুর পলিসি দিয়ে দিব। সব পলিসিগুলো আমরা অ্যাডমিনকে দিয়ে দিব। তো কমান্ড গুলোতে আমরা একটা সাধারণ প্যাটার্ন যদি খেয়াল করি, এখানে কিন্তু হচ্ছে আমাদের আ ARN টা হচ্ছে মেইনলি আমাদের পলিসিটাকে হোল্ড করে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাস্টম পলিসি ছিল, সেই কাস্টম পলিসির ARN ধরে আমরা রিড অনলি ইউজারকে পলিসি দিয়েছি। এবং এখানে যে ARN টা আছে, এটা হচ্ছে AWS এর ডিফল্ট ডকুমেন্টেশন থেকে পাওয়া যায়। সেই অনুযায়ী আমরা হচ্ছে তাকে ফুল অ্যাক্সেস টা দিয়েছি। একইভাবে অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা পুরা পুরা AWS কনসোলের অ্যাক্সেস দিয়ে দিতেছি। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কি করব? এখন আমরা যাচাই করব যে আমাদের পলিসিগুলো ঠিকমতো অ্যাটাচড হইছে কিনা। এর জন্য হচ্ছে আমরা ডেভেলপারস এর জন্য যে আ আ ডেভেলপারস গ্রুপে যে পলিসি দিয়েছিলাম, সেই পলিসিটা যাচাই করার জন্য আমরা এই কমান্ডটা রান করব। এই কমান্ডটা রান করলে আমরা দেখতে পারবো যে ডেভেলপারস এর জন্য যে পলিসি দেওয়া, সেই পলিসিটা সুন্দর মতো হয়েছে। সেটা হচ্ছে Amazon ফুল অ্যাক্সেস পলিসি। এরপরে আমরা রিড অনলি ইউজারের জন্য যে কাস্টম পলিসিটা তৈরি করেছিলাম, সে পলিসিটা অ্যাটাচড হয়েছে। তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাডমিনের জন্য যদি আমরা দেই, তাহলে অ্যাডমিনেরটা আমরা দেখতে পারবো। এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে আমরা একটা পলিসি তৈরি করেছি। ঠিক আছে না? পলিসি তৈরি করার পরে কিন্তু এখনো কোনো ইউজারকে আমরা কোনো একটা গ্রুপে এড করিনি। আমরা গ্রুপ তৈরি করেছি, গ্রুপের জন্য কি রুলস রেগুলেশন হবে, কার কি পাওয়ার হবে, সেগুলো ডিফাইন করেছি। কিন্তু কারা সেই গ্রুপের অধীনে থাকবে, সেগুলো কিন্তু এখন আমরা ডিফাইন করিনি। সেটার জন্য আমরা এখন কি করব? ইউজারদেরকে আমাদের গ্রুপে এড করব। এর জন্য যে কমান্ডটা, সেটা হচ্ছে কি AWS IAM add user to group, এবং তারপর গ্রুপের নাম হচ্ছে ডেভেলপারস, এবং ইউজারের নামটা হচ্ছে ডেভ ইউজার। এই ইউজার এবং ডেভেলপার গ্রুপ এগুলা কিন্তু আমরা উপরে মানে আগে ক্রিয়েট করে আসছি। তো একইভাবে এই ৩ টা কমান্ডই আমরা এখানে দিয়ে দিতেছি। দিলে কি হবে? দিলে কোন ধরনের আউটপুট আসবে না, কিন্তু আমাদের ইউজার গুলো সেই গ্রুপে অ্যাসাইন হয়ে যাবে। আমাদের ৩ টা গ্রুপে ৩ ধরনের ইউজারকে আমরা অ্যাসাইন করে দিয়েছি।
এরপরে হচ্ছে আমরা লিস্ট দেখার চেষ্টা করব যে আসলে এগুলো ঠিকমতো অ্যাসাইন হয়েছে কিনা। আমরা যদি ডেভেলপারস গ্রুপকে দেখি, ডেভেলপারস গ্রুপকে যদি দেখি যে হ্যাঁ, একজন ডেভেলপার গ্রুপের মধ্যে ইউজার আছেন হচ্ছে একজন বর্তমানে। উনি হচ্ছেন ডেভ ইউজার এবং উনার জন্য যে গ্রুপটা অ্যাসাইন করা হয়েছে সেটা হচ্ছে ডেভেলপারস গ্রুপ। একইভাবে যদি আমরা বাকিগুলা দেখার চেষ্টা করি তাহলে সেটাও আমরা বুঝতে পারব। ঠিক আছে? আর যদি শুধু গ্রুপকে আমরা দেখতে চাই যে আসলে ডেভেলপার ইউজার কোন গ্রুপের মধ্যে আছে। একটা হচ্ছে যে আমাদের আ আ একটা গ্রুপের মধ্যে কি, কি জিনিস আছে? একটা গ্রুপের মধ্যে হচ্ছে আ আমাদের কোন ইউজার্স আছে। ঠিক আছে? একটা গ্রুপের মধ্যে কোন ইউজার্স আছে। আরেকটা হচ্ছে কোন ইউজারটা একটা ইউজার কোন গ্রুপে আছে। সেটার কমান্ড হচ্ছে এটা। এখানে যদি আমরা দেখি AWS IAM লিস্ট গ্রুপস ফর ইউজার, ইউজার নেম ডেভ ইউজার। তাহলে এটা দিলে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে ডেভ ইউজারটা কোন গ্রুপের মধ্যে আছে। আপাতত প্রত্যেকটা ইউজার একটা করে গ্রুপের মধ্যে আছে তাই আমরা একটাই দেখতে পারতেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে সেই কমান্ডটা। আরেকটা জিনিস আমাদের এখানে সুন্দর করে গুছানো আছে তাই আমি এখানে কার্সরটা আ নেই বারবার। তবে আপনাদের যাতে প্রোডাকশন এর কোডটা আপনি বুঝতে পারেন সেজন্য এখানেও দেওয়া আছে। আপনারা আশা করি আ কি বলে আ আ কোন সমস্যায় পড়বেন না। আর কোন সমস্যায় পড়লে অবশ্যই আমাকে নক করবেন। আমার চ্যানেল আছে। তারপরে আমার LinkedIn আছে। সেখানে নক করলে আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার হচ্ছে ধাপ ৬। এখন আমরা একটা স্পেসিফিক ইউজারকে কোনো একটা স্পেসিফিক একটা একটা পারমিশন দিব বা একটা পলিসি তার মধ্যে অ্যাটাচ করব। সেটা হচ্ছে যে আমাদের যে ডেভ ইউজার আছে তার কিন্তু EC2 ফুল অ্যাক্সেস আছে। কিন্তু তার কাছে কিন্তু S3 রিড করার কোনো অ্যাক্সেস নাই। তো এখন আমরা তাকে কি করব? একটা S3 রিড করার অ্যাক্সেস তাকে দিব। তো এর জন্য হচ্ছে আমাদের কমান্ডটা হচ্ছে এটা। ঠিক আছে? এই কমান্ডটা দিলে কি হবে যে আমাদের ইউজারের কাছে আমরা একটা পলিসি অ্যাসাইন করতেছি যেটা আমাদের কাস্টম পলিসি ছিল। ঠিক আছে? এসটি রিড অনলি পলিসি। তো এটা যদি দেই তাহলে কোনো আউটপুট আসবে না। কিন্তু আমরা যদি এখন জানার চেষ্টা করি যে এই ডেভ ইউজারের কাছে কোন পলিসি আছে। ইউজারের কাছে কোন পলিসি আছে। তাহলে আমরা এই কমান্ডটা চালাবো। এই কমান্ডটা চালালে আমরা এই ধরনের আউটপুট পাবো যে অ্যাটাচড পলিসি কি আছে। দেখতে পাচ্ছি যে তার কাছে এসটি রিড অনলি পলিসি আছে। ঠিক আছে? এখন আমাদের ডেভ ইউজারের কাছে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে সে S3 ফুল অ্যাক্সেস পাচ্ছে। আবার আমাদের S3 বাকেটের রিড অনলি অ্যাক্সেসও পাচ্ছে। ঠিক আছে? স্টেপ 7 এখন এই স্টেপে আমরা দেখব যে কিভাবে ইউজারের জন্য একটা অ্যাক্সেস কি তৈরি করতে হয়। এর জন্য হচ্ছে অ্যাক্সেস কিজ এর ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের যে পার্সোনাল পিসি সেই পিসি থেকে আমাদের AWS অ্যাক্সেস করতে চাই। তখন আমরা AWS CLI ইউজ করি। আর AWS CLI এর সাথে আমাদের AWS কনসোল কানেক্ট করার জন্য আমাদের অ্যাক্সেস কিটা দরকার পড়ে। তো এখন আমরা ডেভ ইউজার যে আছে তার জন্য আমরা অ্যাক্সেস কি তৈরি করব। এর জন্য কমান্ডটা হচ্ছে AWS IAM ক্রিয়েট অ্যাক্সেস কি ইউজার নেম ডেভ ইউজার। ঠিক আছে? এই কমান্ডটা দিলে আমাদের অ্যাক্সেস কিটা তৈরি হয়ে যাবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যে সিক্রেট কিটা তৈরি হবে এটা জীবনে একবারই দেখা যাবে। তো এই জিনিসটা আমাদের সবসময় সেভ করতে হবে এবং এটাকে আমাদের ক্রেডেনশিয়ালস সেভ করে রাখতে হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের ডেভ ইউজারের কোনো অ্যাক্সেস কি আছে কিনা। এর জন্য আমাদের কমান্ডটা হচ্ছে IAM লিস্ট অ্যাক্সেস কিস ইউজার নেম ডেভ ইউজার। এই কমান্ডটা দিলে তখন আমরা আমাদের ইউজারের অ্যাক্সেস কিটা দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার সিক্রেট কিটা আসতেছে না। তার মানে সিক্রেট কিটা জীবনে একবারই সেটা আমাদেরকে সেভ করে রাখতে হবে। ঠিক আছে? এখন IAM রোল তৈরি করব স্টেপ 8 আর মাত্র ৩-৪ টা স্টেপ আছে তাতে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে এবং আশা করি ভিডিওটা ৪০ মিনিটের কম হবে। ওকে, এই রোলের ব্যাপারটা যদি আমি আগে একটু এক্সপ্লেইন করি সেটা হচ্ছে যে আমরা যে পলিসি গুলো এতক্ষণ দিলাম সেগুলো হচ্ছে কি কোন একটা ইউজারের উপর কিংবা কোন একটা গ্রুপের উপর। এখন আমাদের তো ২ টা সার্ভিস, একটা হচ্ছে EC2 সার্ভিস আর একটা হচ্ছে S3 সার্ভিস। সাপোজ তো আমাদের এরকম দরকার হতে পারে যে আমার EC2 থেকে S3 তে একটা ফাইল দিব, আবার S3 থেকে একটা ফাইল EC2 তে আদান-প্রদান করব। তো মানে সার্ভিস টু সার্ভিস আমাদের কমিউনিকেশন এর দরকার হতে পারে। তখন আমাদের কি করতে হয়? একটা সার্ভিসকে রোল দিতে হয় যে ভাই তুমি S3 অ্যাক্সেস নিতে পারবা। তখন আমরা কি করব? আমাদের EC2 কে S3 এর অ্যাক্সেস দিব। এজন্য আমরা কি করব? এজন্য হচ্ছে আমরা ১ম এ একটা একটা পলিসি জেসন তৈরি করব। মানে একটা ইসি সেই ফাইলটার নাম হবে EC2 ট্রাস্ট পলিসি জেসন। একটা জেসন ফাইল তৈরি করব এবং ফাইলটা তৈরি করার পরে আমরা এখানে দেখতেছি যে ফাইলটা তৈরি হয়ে গেছে এবং এখানে যদি দেখাই এই যে এখানে ফাইলটা তৈরি করেছি। ফাইলটা তৈরি করার পরে এখন হচ্ছে কি করব? ফাইলটা তৈরি করার পরে আমরা এটার উপর একটা পলিসি বানাবো। একটা রোল বানাবো। ঠিক আছে? একটা রোল বানাবো। রোল আর পলিসির মধ্যে পার্থক্য যদি বলি, রোল হচ্ছে সার্ভিসের উপরে পড়ে। এটা কোনো ব্যক্তি না। অথচ আ আ পলিসি যেটা সেটা হচ্ছে কোন একটা ইন্ডিভিজুয়াল ইউজার কিংবা কোন একটা গ্রুপ অফ ইউজার বা একটা গ্রুপের উপরে পড়ে। ঠিক আছে?
তো এখন কি করব আমরা এই মানে আমি তো একটা জেসন ফাইল তৈরি করলাম। এখন এই জেসন ফাইলের উপর ভিত্তি করে আমি একটা রোল তৈরি করব। সেটার জন্য কমান্ডটা হচ্ছে AWS IAM create role, এই পুরা কমান্ডটা দিব। দিলে আমাদের রোলটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা আউটপুটও দেখতে পারতেছি। এখন এখন আমাদের যে S3 আছে, ঠিক আছে? S3 মানে আমাদের যে এখন কি বলে এটাকে? আমাদের S3 আছে, EC2 আছে। এখন এই EC2 কে আমরা S3 পারমিট অ্যাক্সেস করার পারমিশন দিতেছি। এর জন্য হচ্ছে এই কমান্ডটা হচ্ছে এটা যে আমাদের এই পলিসিটা কি যে EC2 S3 অ্যাক্সেস রোল এই যে এখানে যে তৈরি করেছিলাম, এই রোলটা কিভাবে যে রিড অনলি পলিসি যে আছে মানে আমাদের যে একটা কাস্টম পলিসি আছে সেই পলিসির মধ্যে আমরা এই অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো আউটপুট আসবে না। ঠিক আছে? কিন্তু এখন যদি আমরা একটা রোলস দেখি, রোলস এর লিস্ট দেখার চেষ্টা করি তাহলে দেখব যে একটা আমাদের রোল তৈরি হয়েছে এবং সেই রোলটা হচ্ছে কি EC2 S3 অ্যাক্সেস রোল। এখন আমরা কি করব যে এই রোল মানে এই রোলে কোন পলিসি আছে? এই রোলে অবশ্যই এখন আমাদের ওই রিড অনলি পলিসিটা আছে। তো সেটার জন্য কমান্ডটা হচ্ছে এইটা। তো যদি দেখি তাহলে S3 রিড অনলি পলিসিটার মধ্যে আছে। ঠিক আছে? তার মানে কি? আমাদের S3 রিড অনলি পলিসি যে গ্রুপকে বা যে ইউজারকে দিব তারা কিন্তু ইজিলি S3 টু EC2 একটা কানেকশন করতে পারবে। তো এখন কি করব? এখন হচ্ছে আমাদের STS স্টেপ 9 হচ্ছে STS। তো STS টা হচ্ছে কি সিকিউরিটি টোকেন সার্ভিস। এটা এটার সাথে আসলে এটার যে বৈশিষ্ট্য এটার মানে শব্দের সাথে কোনো মিল আমি পাইনি। তো এটা যদি সহজভাবে বুঝাই যে ধরেন আপনি হচ্ছে সিকিউরিটি। আপনার কিন্তু আ আ আপনার পারমিশন কিন্তু গেটের মধ্যে। বাট আপনাকে বলা হইলো যে আপনি আ ধরেন ক্যাশে যাবেন। ক্যাশে গিয়ে আপনি সেখান থেকে ৳৫০,০০০ তুলে নিয়ে আসবেন। এবং এটা কে বলছে আপনাকে? এটা বলছে ধরেন আপনাকে এমডি। তো এমডি যখন আপনাকে এই কথা বলবে তখন কিন্তু আপনাকে সে মানে এখন যদি আপনি কারো কাছে যান, ক্যাশে যান, সে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনাকে ৳৫০,০০০ কে দিতে বলছে? তখন যদি বলেন এমডি, তখন সে কিন্তু আপনাকে পারমিশনটা মানে টাকাটা দিয়ে দিবে। যদিও আপনার অ্যাকচুয়ালি কিন্তু এই ক্যাশের কোনো অ্যাক্সেস নাই বা এই ক্যাশ থেকে টাকা তোলার মতো আপনার কোনো ক্ষমতাই নাই। তো এটা হচ্ছে একটা একটা টেম্পোরারি একটা ধরেন একটা রোল দেওয়া বা টেম্পোরারি একটা 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 পাওয়ার দেওয়া কোন একটা ইউজারকে বা কোন একটা গ্রুপকে, ঠিক আছে? বা কোন একটা রোলকে। তো এইটা ডিফল্ট ভাবে হচ্ছে ১ ঘন্টা। ১ ঘন্টা হচ্ছে পারমিশন দেওয়া যায়। বাট এটা চাইলে আমরা বাড়াতেও পারি। তো এটা দেওয়ার নিয়ম কি? এটা হচ্ছে ধরেন আমি হচ্ছে একটা রোল। এটা হচ্ছে এটাকে বলে অ্যাজিউম রোল, ঠিক আছে? তো আমি এখানে একটা রোল দিতেছি, একটা সেশন তৈরি করতেছি, ঠিক আছে? তো রোলটা দিতেছি কি অ্যাজিউম রোল এবং এটা কোন পলিসিটাকে অ্যাক্সেস করবে? EC2 অ্যাক্সেস করতে পারবে S3 কে। এবং এটা একটা সেশন নাম দিলাম এবং এটা দেওয়ার পরে আমাদের দেখবেন যে আপনার credentials বা একটা আউটপুট আসবে সেখানে অ্যাক্সেস কি, সিক্রেট কি এগুলো থাকবে। এখন এখানে যে জিনিসগুলো সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এক্সপায়রেশন এর একটা টাইম দেওয়া আছে। মানে এক্সপায়ারিড হয়ে যাবে। এই টাইমের পরে এই লোক আর এই টাইমের ভিতরে যদি সে টাকাটা না তোলে, তাহলে তার পক্ষে আর কখনো টাকা তোলা সম্ভব হবে না। ঠিক আছে? তো এখন যখন সে যাবে তখন তার কিন্তু মানে একজন সিকিউরিটি যখন আমাদের ব্যাংকে বা ক্যাশে যাবে তখন কিন্তু তার মানে সে যে অ্যাক্সেসিবল কিনা, ঠিক আছে? তার কিন্তু একটা পরিচয় যাচাই করা হবে। তো সেটার জন্য হচ্ছে কি AWS STS গেট কলার আইডেন্টিটি এটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মানে আউটপুটটা এখানে দেখা যাবে। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে তার কি এই টেম্পোরারি অ্যাক্সেস টা আছে কিনা। তো এটাই ছিল হচ্ছে IAM পলিসি এর একটা ওভারভিউ। প্রসি দিয়ে আমরা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এখানে প্রায় ৯ টা স্টেপে সবগুলো এক্সপ্লেইন করা হয়েছে। যদি আমি আরেকবার রিক্যাপ দেই। ১ম হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করেছি, তারপরে হচ্ছে আমরা গ্রুপ ক্রিয়েট করেছি, তারপরে আমরা পলিসি ক্রিয়েট করেছি, তারপরে আমরা একটা গ্রুপে পলিসি অ্যাটাচ করেছি, তারপরে আমরা কোন একটা ইউজারকে আমরা কিছু পলিসি দিয়েছি, ঠিক আছে না? তারপরে হচ্ছে আমরা কোন একটা সার্ভিসকে কিছু রোল দিয়েছি। তো আবার অ্যাক্সেস কি ক্রিয়েট করার চেষ্টা করেছি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা আমাদের পুরা প্রসেসটা মানে পুরা ওভারভিউ করেছি এবং এখানে সমস্ত কোড এবং তার একটা ডামি আউটপুটও দেওয়া আছে। যে কেউ এটা যদি ব্লাইন্ডলি ফলো করে সে খুব সহজেই ফ্লসি দিয়ে IAM পলিসিসটা শিখতে পারবে এবং শেষে হচ্ছে আর এই ফাইলটা থাকবে হচ্ছে এইখানে। ঠিক আছে? এটা আমি জিস্ট করে আমার ডকুমেন্টেশন এড করে দিব LinkedIn এ। আপনারা সবাই আমার LinkedIn ফলো করবেন। LinkedIn এর লিংকটা আমি যদি আরেকবার দেখাই। LinkedIn এ গিয়ে শেষে আসিফ দেখেন আসিফ তারপরে ওয়াদুদ OWADUD এটা যদি যান
তাহলে এখানেই দেখবেন যে ভিডিও পাবলিশ হওয়ার কিছুক্ষণ পরে একটা ডকুমেন্ট পাবলিশ হয়ে যাবে। ডকুমেন্টটা পাবলিশ হয়ে গেলে আপনারা সেই আমার সেই ডকুমেন্টের ভিতরে মানে এই কোডটা পেয়ে যাবেন। GitHub জিস্ট এর মাধ্যমে থাকবে। তো এখানে সম্পূর্ণ টার্মিনালের হিস্ট্রি দেওয়া আছে। মানে আমি কিভাবে কাজ করেছি সম্পূর্ণ দেওয়া আছে যাতে কারো কোনো ধরনের কনফিউশন না থাকে। এবার আসি হচ্ছে একটা ঐচ্ছিক বা অপশনাল একটা জিনিস। এটা হচ্ছে আমরা যখন কনসোলে কাজ করব, তো কনসোলে কাজ করার জন্য আমাদের যাতে এক্সট্রা চার্জ না হয়, তো আমরা টেস্ট পারপাসে যে ডেভেলপারস বা যে রোল ইউজার ক্রিয়েট করেছি, যে পলিসি ক্রিয়েট করেছি সবগুলো আমাদের ক্লিন করে দেওয়া উচিত। তো আমরা চাইলে এখনো করতে পারি। এর জন্য হচ্ছে আমাদের IAM রিমুভ ইউজার, মানে এটা দিয়ে আমরা হচ্ছে গ্রুপ আর ইউজারকে রিমুভ করে দিব। ঠিক আছে? তারপর হচ্ছে গ্রুপ থেকে পলিসি রিমুভ করে দিব। ১ম এ হচ্ছে ইউজার রিমুভ করব, তারপর পলিসি রিমুভ করব, তারপর গ্রুপ রিমুভ করব। এটা সিকোয়েন্সিয়ালি হইতে হবে। তো ১ম এ গ্রুপ রিমুভ করতে গেলে আপনাকে এরর দিবে যে এগুলো আসলে অনেকগুলো পলিসি আছে, এই গ্রুপ অনেক ইউজার আছে। ঠিক আছে? তারপর ইউজার থেকে পলিসি ডিটাচ করব। তো এইভাবে করে আমরা আ এটাকে ক্লিন আপ করে দিতে পারি। তো এখানে এক নজরে আমাদের কোডের যে কমান্ড গুলো সেগুলো দেওয়া আছে। যেমন ইউজার তৈরির কমান্ড, ঠিক আছে? সবগুলো ইউজার দেখার কমান্ড, গ্রুপ তৈরির কমান্ড, সবগুলো গ্রুপ দেখার কমান্ড, ইউজারকে গ্রুপে যোগ করার কমান্ড, পলিসির কমান্ড। একটা একটা ওভারভিউ দেওয়া আছে। আপনারা এখান থেকেও খুব সহজেই কোডগুলো রিভাইজ করতে পারবেন, কমান্ডগুলো রিভাইজ করতে পারবেন এবং আজকে আমরা যা করলাম সেটা এখানে দেওয়া আছে এবং এখানে একটা হোম টাস্ক দেওয়া আছে। যদি কেউ করতে চান তাহলে এটা করতে পারেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। কিছু করার নাই, আসলে ভিডিও লম্বা আমি ইচ্ছা করে করতে চাইনি। তবে ৪০ মিনিটের ভিতরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা আসলে প্রত্যেকটা মুসলমানেরই দেখা উচিত। সেটা হচ্ছে ধরেন আপনার বাচ্চার হচ্ছে কার্টুন দেখার অনেক অভ্যাস। ঠিক আছে? তো বর্তমানে কি হয়, কার্টুনে কিন্তু মিউজিক থাকে। যেমন আমি যদি একটু রিজিউম করি, দেখেন মিউজিক আছে। ঠিক আছে না? তো আমাদের ইকরা ওয়েব থেকে আমাদের একটা এক্সটেনশন আছে। সেই এক্সটেনশনটা হচ্ছে আ মিউজিক রিমুভার। এটা হচ্ছে আপনি আ গুগলে যদি যেয়ে সার্চ দেন, ঠিক আছে? Google Chrome ওয়েব স্টোরে যেয়ে যদি সার্চ দেন মিউজিক রিমুভার, তাহলে এই লোগোওয়ালা একটা এক্সটেনশন পাবেন। সেই এক্সটেনশনটা ইনেবল করলে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে এবং এই অ্যাপটা কোন ধরনের ইনফরমেশন কারো কাছ থেকে কালেক্ট করে না। ঠিক আছে? শুধুমাত্র যাতে আপনার এই মিউজিক রিমুভিং প্রসেসটা হতে পারে এর জন্য হচ্ছে একটা অ্যাপ ডাউনলোড করবে। সেটা ডাউনলোড করার পরে সেটা লোকালি আপনার পিসিতে ডাউনলোড হবে। এরপরে আপনি YouTube এ আসলে এরকম একটা ফিচার দেখবেন। এটা কিন্তু আমাদের এই এক্সটেনশনের কারণে আসছে এটা। ঠিক আছে? তো এরপরে আপনি এই বাটনে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে উপরে দেখেন গ্রিন কালারের একটা কি হচ্ছে, একটা অডিও এক্সট্রাকশন প্রসেস হচ্ছে। তো এখন যদি আমি এই ভিডিওটা রান দেই, একটু সময় লাগবে, এই যে হয়ে গেছে। এখন যদি আমি রান দেই তাহলে দেখবেন ভিডিওতে কোনো মিউজিক নাই। ঠিক আছে? এবং এটা আমি ডিফল্ট ভাবে ৩ দিন রাখছি। আপনি ১০ দিন বা ১ ইয়ার বা সারা জীবনের জন্য রেখে দিতে পারেন। এখন দেখেন যতটুকু পর্যন্ত দেখবেন যে আপনার ভিডিওটা বাফারিং হইছে গ্রিন কালার, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো মিউজিক থাকবে না। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? أكيد এ عمل একদম লিপসিং টিপসিং خير. সব ঠিকঠাক আছে। তো এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই ইউজ করবেন। এটা ইউজ করার কারণ হচ্ছে যে আমাদের বাচ্চারা যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু তারা যাতে মিউজিকের প্রতি ভালোবাসা তৈরি না হয়। তারা যাতে কনটেন্ট এর মধ্যে থাকে, কনটেন্ট ইনফরমেশন এর মধ্যে থাকে। এছাড়া আমরা বড়রা যারা কাজ করি তারা অনেক সময় নানা রকম টিউটোরিয়াল দেখি বা ডকুমেন্টেশন দেখি, সেখানে অনেক মিউজিক থাকে। তো এই অ্যাপসটা ইউজ করলে আশা করি আপনাদের মানে অনেক উপকার হবে। শুধু মিউজিকটা রিমুভ হয়ে যাবে কিন্তু ভোকাল কনটেন্টটা একদম প্রিজার্ভ থাকবে। আপনি শুনে দেখেন একদম সেম। أنا لم آتي إلى هنا منذ زمن. ঠিক আছে? একদম সেম থাকবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি সবাই আজকে ভিডিও থেকে উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ এবং উপকৃত হওয়ারই কথা। কারণ এরকমের ভিডিও পৃথিবীতে আর আমি দেখি নাই। আমি শুরু করেছি। দোয়া করবেন যাতে এটা শেষ করতে পারি। আর সবাইকে শেয়ার করবেন বেশি যাতে এই কনটেন্টটা সবাই দেখতে পায়। কারণ অনেকেই আছে শিখতে চায় কিন্তু ক্রেডিট কার্ডের কারণে শিখতে পারে না। অবশ্যই তাদের এটা হেল্প হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।